টাইমের যে স্লটটা আইডিয়া শেয়ারিং এর জন্য, ওই টাইমটাতেই আপনারা আলোচনা করে শেষ করার চেষ্টা করবেন যে এই পার্টিকুলার ডিবেটটাতে আমরা আসলে কোন কোন জায়গাগুলো গভর্নমেন্ট দেখাবে মনে করতেছি, বা আমরা আসলে কোন কোন জায়গাগুলোতে কন্টেনশনটা আসতে পারবে বলে মনে করতেছি। তো এই জিনিসটা হইলে আপনারা হচ্ছে অনেক কিছুই হচ্ছে তখন ইজিলি অ্যাপ্রোচ করতে পারবেন। বাট আপনারা যদি মোটামুটি নিজেদের একটা কনসেপ্ট থেকে হচ্ছে মানে বক্স ইন হয়ে যান, তখন হচ্ছে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে আমরা যখন হাউসে গিয়ে দেখি হচ্ছে গভর্নমেন্ট অন্যান্য কিছু নিয়ে আসছে যেগুলা মানে আনফ্যামিলিয়ার টু আস, তখন কিন্তু আমরা ওইটাকে আবার নতুন ভাবে প্রিপেয়ার করতে হয়, বা ওই জিনিসটাকে আমরা ইনস্ট্যান্ট কোন একটা রেসপন্স দিতে হয়, বা ইনস্ট্যান্ট কোন একটা অ্যাপ্রোচ নিতে হয়। তো যখন কোনো হাইপোথেটিক্যাল ডিবেট বা যখন কোন একটা ডিবেট যেটা আপনি মানে কনফিউজ যে আসলে গভর্নমেন্ট কোন আসপেক্ট থেকে আনতে চায়, তখন ওই জিনিসটাও আপনারা প্রেপ টাইমে সবগুলো পসিবিলিটি হিসাব করে নেওয়াটা বেটার। এখন আমাদের আরো কিছু জিনিস খেয়াল রাখতে হয় প্রেপ টাইমে, সেটা হচ্ছে যদি আমি অপোজিশনে থাকি তাহলে ডিবেটের আর্গুমেন্ট আমি রেডি করছি, বাট যে থার্ড স্পিকার থাকবে, মানে এইটা অনেক সময় অনেক রকম হয়, যেমন ধরেন এটা টিমমেটের উপর অনেক সময় ডিপেন্ড করে, বাট যে থার্ড স্পিকার থাকবে তার জন্য ব্যাপারটা ইজিয়ার। তো যে থার্ড স্পিকার থাকবে সে হচ্ছে গভর্নমেন্টের যে ক্লেইম গুলো আসতে পারে, মানে সলিড কিছু ক্লেইম তো থাকে, যেমন আমি যদি আজকে আপনাকে একটা ডিবেট বলি যে ধরেন খেলায় পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ ইউজ করবে, তো আপনি তো জানেন যে গভর্নমেন্ট থেকে আসলে পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ ইউজ করার রিজন হিসেবে খেলায় আরো বেশি এক্সাইটমেন্ট আনা, এই জিনিসটাকে ইনক্লুড করা হবেই। তো এই ধরনের অ্যাবসলিউট যে কন্টেনশন গুলো আসবে বলে আপনি মনে করতেছেন, ওই জিনিসপত্রগুলো রিবাটালটাও রেডি করে রাখতে হবে। তো এই কাজটা মানে এখন আমি যে কথাগুলো বলতেছি এগুলো মনে হইতে পারে যে এগুলো তো অনেক টাইম কনজিউমিং, বাট এই জিনিসটা আপনাকে ইনস্ট্যান্ট করার প্র্যাকটিসটা করতে হবে। যে ঠিক আছে আমার দুইটা টিমমেটকে আমি আইডিয়া শেয়ার করে দিলাম, মানে আমার আইডিয়া গুলো তাদেরকে আমি বলে দিলাম, দেন হচ্ছে আমি হচ্ছে রিবাটাল গুলো রেডি করতে থাকলাম। এইটা হচ্ছে আপনাকে অনেক বেশি ধরেন অ্যাডভান্টেজ দিবে যখন আপনি জিনিসপত্রগুলো রিভার্ট করতে যাইতেছেন, কেননা একটা রিবাটাল কিন্তু অনেক ভাবে দেওয়া যায়। তো আপনি যত কম্প্যাক্ট আকারে রিবাটালটা দিতে পারবেন, তত কম্প্যাক্ট আকারে আপনি কিন্তু অপোজিশনের কেসটাকে হার্ম করবেন, মানে আপনার যে অপোজিটের যে টিম ওই কেসটাকে আপনি হার্ম করতে পারবেন। তো আসলে রিবাটাল গুলো মানে ডিবেটের বেসিক কন্টেনশনের রিবাটাল গুলো ঠিক করে নেওয়াটাও প্রেপ টাইমে করে ফেলা উচিত। তো এরপর আপনার যদি একটা মডেল থাকে, মানে কোনো একটা পার্টিকুলার ডিবেটে যদি একটা মডেল বা একটা পলিসি দিতে হয়, তখন ওই পলিসি বা মডেলটা ঠিক করে নেওয়াটা হচ্ছে প্রেপ টাইমের একটা কাজ। তো ওই জিনিসটা আসলে আপনারা প্রেপ টাইমে কিভাবে ধরেন স্ট্রাকচারালি হচ্ছে খুব কম টাইমের মধ্যে করবেন, সেটা হচ্ছে একটা মডেল আপনারা চিন্তা করলেন, এবং আপনারা মডেলটা যখন চিন্তা করতেছেন তখন মডেলটাই আগে চিন্তা করবেন। মানে আপনার পলিসি আর মডেল ঠিক করতে হয়, পলিসি বা মডেল আইডিয়া জেনারেশনের আগে না, আমি বোধহয় গ্যাপটা বুঝে। একটা হচ্ছে আইডিয়া জেনারেশন ফেজ, আরেকটা হচ্ছে আর্গুমেন্ট মেকিং ফেজ। তো আপনি আর্গুমেন্ট মেকিং ফেজে ঢোকার আগে মডেল বা পলিসিটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলতে, কেন কেন না মডেল বৃহৎখানির ধরেন জরুরি। এখন এই কথাটা আমি কেন বললাম, কেননা আমি অনেক দিকেই দেখছি আর্গুমেন্ট গুলো আগে ঠিক করতে চায়, আর্গুমেন্টের স্ট্রাকচার গুলো আগে ঠিক করতে চায়, দেন হচ্ছে মডেলটাতে যাইতে চায়, বা দেন হচ্ছে মডেলটা নিয়ে কথাবার্তা বলতে চায়। তো এই কাজটা করার চাইতে মডেলটা নিয়ে আগে কথা বলে দেন হচ্ছে আর্গুমেন্টে ঢুকাটাই বেটার। এখন এই জিনিসপত্রগুলো হচ্ছে মোটামুটি প্রেপ টাইমে আপনি আসলে কি কি খেয়াল রাখবেন ওইগুলোর হচ্ছে ধরেন একদম আমি একদম সহজ বাংলায় বলার চেষ্টা করছি, বা একদমই হচ্ছে উম, আমি কথাবার্তাগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলার চেষ্টা করছি। এখন আমি যদি অল্প একটু টেক্সট বুক কনসেপ্ট দিই, তাহলে মানে ধরেন অনেক বইতে
বা অনেক ডিবেট ম্যানুয়ালে তো হচ্ছে ধরেন বলা থাকে যে প্রেপ টাইমটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করবো। তো ওইখানের ব্যাপারটা হচ্ছে মূলত আমরা যে ইংলিশ কন্টেন্ট গুলো পাই ওইগুলো হচ্ছে বিপি ডিবেটের বিপি ডিবেট সেন্ট্রিক আর কি মেইনলি। তো ওইখানে হচ্ছে আপনার প্রেপ টাইমের প্রথম 7 মিনিট হচ্ছে আপনি নিজের আইডিয়া গুলো জেনারেট করবেন এবং পরের 7 মিনিট হচ্ছে আপনি আপনার টিমমেটের সাথে কথা বলবেন। এইটা হচ্ছে মোটামুটি ফর্মাল অ্যাপ্রোচ। এবং প্রথম 7 মিনিটের আইডিয়া জেনারেশনের মধ্যেই আপনি হচ্ছে আপনার আর্গুমেন্ট গুলোকে সলিড করবেন এবং যেই 7 মিনিট ডিসকাশন থাকবে ওই 7 মিনিটে আপনার এবং আপনার টিমমেটের আইডিয়া গুলো মিলাই আপনার প্রায়োরিটি ঠিক করে ওই জিনিসপত্রগুলো ডেলিভার করবেন। এইটা হচ্ছে মোটামুটি একটা উইং আছে বা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অনেক সময়ই আমাদের কাছে কিছু সেট আর্গুমেন্ট থাকে। সাপোজ সেট প্রিন্সিপাল বা হচ্ছে সেট কনসিকুয়েন্স। সাপোজ ফেমিনিজমের ডিবেট গুলো মোটামুটি যে ডিবেট গুলো ধরেন একই বানছে, মানে ধরেন আমি বললাম যে ফিমেলদের জন্য আলাদা বিজনেস জোন করব, বা হচ্ছে ধরেন ফেমিনিস্ট মুভমেন্ট হিসাবে আমি আসলে কর্পোরেট সেক্টরে ফিমেলদের পার্টিসিপেশনটা আরো বাড়ানোর জন্য কিছু কাজকাম করব। তো এই ধরনের একই বাঞ্চের মোশন গুলোতে কিন্তু একই প্রিন্সিপাল বা একই কনসিকুয়েন্সিয়াল আর্গুমেন্ট বিভিন্ন সময়ই আসে। তো যখন হচ্ছে একটা টেস্টেড আর্গুমেন্ট আপনি নোট করছেন এবং যখন হচ্ছে আপনার 3টা মেম্বারই ওই টেস্টেড আর্গুমেন্টটা সম্পর্কে তখন ওইটা নিয়ে আপনারা আর ফার্দার আলোচনা যে দেখা যায় একটা টেস্টেড আর্গুমেন্ট আমরা প্রেপ টাইমে আবার টেস্ট করতেছি যে এইটা আসলে ফিজিবল কিনা, এটা লাইকলিনেসটা কোথায়, এটার কনসিকুয়েন্সটা আসলে আমরা যা বলতেছি তা হবে কিনা। তো টেস্টেড আর্গুমেন্ট গুলো নিয়ে আসলে কথা না বলাই বেটার। কেন কথা না বলা বেটার? কেননা আপনার টাইমটা কিন্তু খুবই শর্ট। তো একটা টেস্টেড আর্গুমেন্ট যেটা হচ্ছে ধরেন আপনি কনসিকুয়েন্সটা জানেন বা যেই প্রিন্সিপাল আর্গুমেন্টটার মোরাল কম্পাসটা বা মোরাল যেই লাইনগুলো এইগুলো আপনি জানেন, ওই আর্গুমেন্টটা নিয়ে আসলে এর চেয়ে করা বা হচ্ছে ওই আর্গুমেন্টটা নিয়ে বড় আর্গুমেন্ট গুলো নিয়ে চিন্তা করা, সেই জিনিসটাও আপনারা খেয়াল রাখবেন যখন আপনি একটা সেট আর্গুমেন্ট নিয়ে হচ্ছে প্রেপ টাইমে বসছেন। তখন আসলে ওইটা যদি সেট আর্গুমেন্ট হয় এবং আপনার 3টা মেম্বারই যখন আলাপ আলোচনা করার দরকার নেই। তো এই ছিল মোটামুটি হচ্ছে প্রেপ টাইমের কথাবার্তা। আমার প্রেপ টাইমের কথাবার্তাটা আমি খুবই ধরেন ব্রিফলি বোঝানোর চেষ্টা করছি। তো এইখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, মানে আমি বুঝাইতে পারছি আশা করি, বাট যদি স্পেসিফিক কোনো সেক্টরের প্রশ্ন থাকে বা স্পেসিফিক কোনো সিচুয়েশন নিয়ে যদি আমাকে কোনো কোয়েশ্চন থাকে তাহলে হচ্ছে বলবেন। না হয় আমি হয়তো রিভার্টাল পার্টটাতে ঢুকে যাবো আর কি, যেহেতু ওইটা একটু বড় আলোচনা। আচ্ছা আচ্ছা, আপাতত যেহেতু কোনো রেসপন্স নাই তাহলে আমি একটু আগাচ্ছি। তো এরপরে যদি কারো কোনো তাহলে হচ্ছে পরে করতে পারেন আর কি। তো রিভার্টাল সাইডের আলোচনাটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচারাল একটা আলোচনা। স্ট্রাকচারালি আমি যেভাবে শিখছি বা যেভাবে আমি মানে পড়াশোনা করছি ওইভাবে বোঝানোর চেষ্টা করব। তো মোটামুটি আমি হচ্ছে 8 টাইপের রিভার্টাল নিয়ে কথাবার্তা বলবো। তো কিভাবে আসলে আপনি 8টা গ্রাউন্ডে কোনো একটা টিমের কোনো একটা ক্লেইমকে চ্যালেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। কেননা সব সময় কিন্তু রিভার্টাল আমরা কমনলি দিতে পারি না, যে সাপোজ ওদের কথাবার্তাটা হয় না বা ওদের কথাবার্তাটা হইতেছে লজিক্যাল না, এইভাবে কিন্তু সবসময় আমরা দিতে পারি না। এখন আমরা হচ্ছে যেইটাতে প্যারা খাই যে মানে রিভার্টাল গুলো আসলে স্ট্রাকচারালি কিভাবে দেওয়া সম্ভব। এখন যেই 8টা গ্রাউন্ড আমি হচ্ছে রিভার্টাল নিয়ে বলবো, ওই 8টা গ্রাউন্ড আপনারা চাইলে নোট করতে পারেন এবং ওইগুলোর ব্রিফ আলোচনাটাও আমি করে দিব। তো আমি আশা করি এরপর থেকে আপনারা যখন রিভার্টাল গুলো সিলেক্ট করার চেষ্টা করবেন তখন আপনাদের রিভার্টাল গুলো আরেকটু বেশি স্ট্রং হবে আর কি। তো যেই 8টা গ্রাউন্ড আমি বলবো সেগুলো আমি সিরিয়াল বাই হচ্ছে বলা শুরু করতেছি। প্রথমত হচ্ছে লজিক্যাল ইরিলিভেন্স। লজিক্যাল ইরিলিভেন্স এর ব্যাপারটা হচ্ছে নরমালি আমরা একদম নরমালি যে রিভার্টাল গুলো দেই, মানে হচ্ছে আমি যদি আজকে ডিবেট শুরু করি, মানে কেউ একজন যদি আজকে ডিবেট শুরু করে বা কেউ একজন একদম ডিবেটের বেসিক একটা ওয়ার্কশপ করে তারপর হচ্ছে ডিবেটে আসছে, তখন মানে লজিক্যালি ভুল এই ক্লেইমটা কিন্তু আমরা হচ্ছে সবসময়ই করি, বা লজিক্যালি ভুল এই ক্লেইমটা দিয়ে কিন্তু আমরা রিভার্টাল দেওয়ার চেষ্টা করি। তো লজিক্যাল ইরিলিভেন্স এর মানে হচ্ছে নরমালি অপোজিশনের একটা কথা যেটা হচ্ছে আমার কাছে লজিক্যাল মনে হইতেছে না,
ওইটা কল আউট করা। সাপোজ ধরেন আমি একটা মোশন, মানে ধরেন একটা মোশন হচ্ছে ফুটবলের ফুটবলের মধ্যে, মানে ফুটবল খেলার অধিক মানি ফ্লো আসাতে আমরা হচ্ছে ধরেন অনুতপ্ত। সাপোজ আইডিয়াটা হচ্ছে এটা, যে ফুটবলে যে এত টাকার ফ্লো আসতেছে এইটাতে আমরা হচ্ছে অনুতপ্ত। এখন ধরেন গভর্নমেন্ট টিম এসে আপনার কাছে প্রুভ করতেছে যে ফুটবলে আসলে অনেক টাকা পয়সা যাইতেছে, যেটা হচ্ছে আপনি, মানে আপনারা যদি কেউ এই ডিবেটটা করে থাকেন তাহলে দেখবেন যে এইটা একটা একদম স্ট্রেট আর্গুমেন্ট, যে ফুটবল অনেক টাকা পয়সা আসতেছে, মেসি রোনালদো এরা হচ্ছে আহ, অনেক হাই পেমেন্ট, তারপর হচ্ছে অনেকগুলো টিম হচ্ছে টাকা পয়সা দিয়ে হচ্ছে প্লেয়ার স্টক করতেছে। এখন একটু খেয়াল করেন, সেইটা হচ্ছে আমি বুঝলাম যে ফুটবলে অনেক কোম্পানি হচ্ছে ইনভেস্ট করতেছে, আমি বুঝলাম যে ফুটবলে অয়েল ইনভেস্টররা বা হচ্ছে অয়েল বিজনেসম্যানরা আসতেছে, আমি বুঝলাম ফুটবলে আগের চাইতে ধরেন এখন মানে 20 গুণ বেশি টাকা হচ্ছে খরচ হইতেছে, আমি বুঝলাম যে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার মতো ক্লাবগুলো প্লেয়ার স্টক করে ফেলতেছে। কিন্তু এই ক্লেমটা যদি এতটুকু পর্যন্ত থাকে তাহলে আপনি কিন্তু এই ক্লেমটা লজিক্যালি মেনে নিবেন না, বা আপনার মেনে নেওয়া উচিত না। কেন উচিত না? কেননা ফুটবলে অনেক টাকা পয়সা আসছে, এইটার জন্য আমরা অনুতপ্ত, মানে আপনাকে দেখাইতে হবে যে এই টাকা পয়সাগুলোর মানে ফ্লোটা আসছে, এইটাও আপনাকে প্রুভ করতে হবে, এবং আপনাকে প্রুভ করতে হবে এই ফ্লোটা আসার কারণে আমাদের এই ক্ষতিগুলো হয়েছে। তো কোন একটা টিম যদি আর্গুমেন্টটাকে এতটুকু পর্যন্ত রেখে দেয় যে ফুটবলে অনেক টাকা পয়সা আসছে, বা ফুটবলে অয়েল ইনভেস্টররা হচ্ছে ইনভেস্ট করতেছে, বা ফুটবল হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা ঢুকে গেছে এখন, তো এইটা হচ্ছে এইটাই প্রবলেম, তাহলে আপনি কিন্তু ওই জায়গাটাকে লজিক্যাল ইরিলিভেন্স দিয়ে রিভার্ট করতে পারবেন যে কেন আসলে এই প্রবলেমটা লজিক্যালি আমার মোশনের সাথে কানেক্ট হইতেছে না, মানে আমি যে অনুতপ্ত হব এই ক্লেমটার সাথে আপনার আর্গুমেন্টটা কোনোভাবেই কানেক্টেড না। এইটা প্রুফ করা হচ্ছে লজিক্যাল ইরিলিভেন্স প্রুফ করা। এখন জিনিসটা হচ্ছে ধরেন আমি আরো সিম্পলি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরেন উম, 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 ধরেন আমি আরেকটা মোশন নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ধরেন আমি বললাম যে বাংলাদেশে ধরেন, আচ্ছা আমি একটা ডিবেট করছিলাম, আচ্ছা ওইটা মনে পড়ছে, যে বাংলাদেশে হচ্ছে ইয়া করবে আর কি, মানে বাংলাদেশের পুরা সিস্টেমটাকে ধরেন অনলাইন কারেন্সি সিস্টেমে নিয়ে আসবে, যে বাংলাদেশে সবাই মোটামুটি ধরেন অনলাইন কারেন্সি ডিল করতে পারবে, বা অনলাইন কারেন্সি সিস্টেমটা বাংলাদেশে চালু করবে, ধরেন এইরকম একটা মোশন বা এই আইডিয়াটা নিয়ে মোশন। তো তখন ধরেন একটা টিম প্রুভ করার চেষ্টা করতেছে যে আপনি যখন অনলাইন কারেন্সি দিবেন তখন বাংলাদেশে হচ্ছে ইনভেস্টররা আসবে, অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলো আসবে, তারপর হচ্ছে ধরেন আপনি পেপাল টেপাল এইগুলো যখন আপনি অনুমোদন করে দিবেন, বা অ্যাটলিস্ট আপনি এইটার একটা অল্টারনেটিভ বের করার চেষ্টা করবেন মেইন স্ট্রিমে, তখন হচ্ছে বাংলাদেশের যে ফ্রিল্যান্সাররা তারা কাজ কাম করবে, বাংলাদেশের মানুষ হচ্ছে টেকনোলজিক্যালি আরো অ্যাডভান্স হবে। এখন এইখানে লজিক্যাল ইরিলিভেন্সটা হচ্ছে আপনি যদি এইটা প্রুভ করেন, তাহলে কিন্তু এইটা প্রুভ হয় না যে বাংলাদেশের সবগুলো মানুষ এই টেকনোলজিটাকে অ্যাডপ্ট করার জন্য হচ্ছে প্রিপেয়ার্ড। এবং আমি কিন্তু তখন আপনাকে এই কোয়েশ্চনটা করতে পারি যে বাংলাদেশের যখন বড় একটা অংশের মানুষ টেকনোলজিক্যালি আসলে প্রিপেয়ার্ডই না, মানে আমি বিটকয়েন বা আমি অনলাইন কারেন্সি বোঝার জন্য তো আমাকে ওই জিনিসটা মাথায় নিতে হবে, এইটা আরো ক্লিয়ারলি আমি একটা মোশন দিয়ে বুঝাই আর কি, বিটকয়েনের মোশনটা একটু ছোট। তো এইটা হচ্ছে মানে বাংলাদেশ মানে এআই রেগুলেশনে, মানে যেটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব, ঠিক আছে, ওই শিল্প বিপ্লবে বাংলাদেশ অংশগ্রহণ করবে। এখন ওইখানে এসে ধরেন একটা টিম দেখাচ্ছে যে বাংলাদেশে সিলেটকে ওয়াইফাই আন্ডারে আনছে, তারপর সাসকে হচ্ছে একটা হাব তৈরি করছে, বাংলাদেশে অনেক হচ্ছে টেকনোলজি ইনস্টিটিউট আছে, বাংলাদেশে অনেকে সবাই প্রায় মোবাইল ইউজ করতেছে। এখন আমাকে একটা জিনিস বলেন, সেটা হচ্ছে মানে একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে আমি যদি এইটা প্রুফ করি যে ফার্স্টে হচ্ছে ওয়াইফাই আছে পুরো ক্যাম্পাস, তাহলে এইটার সাথে আসলে আমার চতুর্থ বিপ্লবে মানে চতুর্থ শিল্প বিপ্লবে অংশ নেওয়ার জন্য যেই যেই জিনিসপত্রগুলো দরকার সেই জিনিসপত্রগুলো কিন্তু অ্যাচিভ হয় না। তো কেউ যদি এই আর্গুমেন্টটা দিয়ে প্রুফ করার চেষ্টা করে যে ফার্স্টে আসলে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, বা বাংলাদেশে হচ্ছে অনেক জায়গায় টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে, বা বাংলাদেশে প্রচুর ইঞ্জিনিয়ার আছে, তখন আপনি লজিক্যাল ইরিলিভেন্সটা প্রুফ করবেন কোন জায়গায়? খুব সিম্পলি, যে দেখেন বাংলাদেশের একটা কমিউনিটি আছে যারা হচ্ছে টেকনোলজিক্যালি সাউন্ড,
সাপোজ আমি আপনি হচ্ছে টেকনোলজিক্যালি সাউন্ড, এবং আমাদের মধ্যেও একটা কমিউনিটি আছে যারা হচ্ছে অনেক সময় টেকনোলজিতে অ্যাক্সেস পায় না। সাপোজ ধরেন আপনি আর আমি এখন চিটং এ আছি, তো আমাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে, কিন্তু আমার ডিপার্টমেন্টের যে ফ্রেন্ডটা হচ্ছে এখন ধরেন কুয়াকাটায় আছে, মানে তার বাড়ি কুয়াকাটা, বা তার বাড়ি পটুয়াখালী, বা তার বাড়ি দিনাজপুর, তার কিন্তু এই যে জিওগ্রাফিক্যাল মানে ডেমোগ্রাফিক্যাল, তো এইরকম যখন অনেকগুলো লুপ আছে, তখন আপনি আসলে কখনোই বাংলাদেশের মানুষকে এআই এর দিকে নিয়ে যেতে পারবেন না। কেন, বাংলাদেশের মানুষ আসলে টেকনোলজিক্যালি সাউন্ড না, বা বাংলাদেশ আসলে ওই অপরচুনিটি হওয়ার পথে। আপনি হয়তো এইটা প্রুভ করতে পারবেন যে অনেক হচ্ছে ওইদিকে প্রিপেয়ার। তো এইটা হচ্ছে লজিক্যাল ইরিলিভেন্সের একটা এক্সাম্পল। তো আমি আশা করি লজিক্যাল ইরিলিভেন্সের ব্যাপারটা বুঝতে পারছি, যদি কোনো প্রশ্ন থাকলে হচ্ছে করতে পারেন। তো এরপরটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসি। আচ্ছা, ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসির ব্যাপারটা এইটা হচ্ছে মোটামুটি যারা রিভার্টাল টেকনিক্স নিয়ে মোটামুটি একটু ধরেন কাজ করছেন, বা যারা রিভার্টাল টেকনিক্স নিয়ে সামনে হচ্ছে দেখবেন বিভিন্ন সেশন বা হচ্ছে বিভিন্ন বই থেকে পড়বেন, মানে বিভিন্ন ভালো ভালো ডিবেটাররা যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার চেষ্টা করে। তো ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসির ব্যাপারটা হচ্ছে অনেক সময়ই ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসির রিভার্টালটা ওয়ান লাইনার হয়, যে ঠিক আছে ওরা হচ্ছে একটা ইনফরমেশন ভুল দিছে, বা ওরা এই জিনিসটা এইভাবে বলছে, এটা আসলে এইরকম না। এখন কিছু কিছু জায়গায় ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসি কিন্তু আর্গুমেন্টকে মানে হ্যামার করার ক্ষেত্রে কাজে লাগে। সাপোজ ধরেন হচ্ছে ইউএসএ তে যে কোল অ্যাটাকটা হয়েছে, ওইটা ধরেন কেউ একজন এসে বললো যে ইউএসএ কোল অ্যাটাকটা হয়েছে 2001-এ, এবং হচ্ছে বুশ অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে, এটা নিয়ে কিছু করতে পারে নাই। তো তার কারণে আমরা মনে করি যে ধরেন আমেরিকান পলিটিক্সে রিপাবলিকান পার্টি হইতেছে প্যারা আছে। তো এখন প্রবলেমটা কোথায়? এই ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসিটা একটু ডেঞ্জারাস। কেন? আসলে ইউএস এর কোল অ্যাটাকটা হইতেছে ধরেন 2001-এ না। তো 2000-এ কিন্তু বুশ অ্যাডমিনিস্ট্রেশন ছিলই না। তো ওই জায়গায় আপনি কিন্তু বুশ অ্যাডমিনিস্ট্রেশনকে এইটার জন্য প্রেসারাইজ করতে পারেন না, বা এইটা থেকে আর্গুমেন্টের এই কনক্লুশনটা টানতে পারেন না যে বুশ অ্যাডমিনিস্ট্রেশনের এই প্যারাগুলোর কারণেই হচ্ছে আমরা ওদেরকে সাপোর্ট করতে পারবো না, বা জিওপির হচ্ছে এই প্যারাটা আছে। তো এইটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসি। আপনাকে যদি কল আউট করতে হয় যেটা হচ্ছে আর্গুমেন্টের উপর ডিপেন্ডেন্ট, বা যে আর্গুমেন্টটা হচ্ছে ওই ফ্যাক্টর উপর ডিপেন্ডেন্ট, তাহলে অবশ্যই আপনি পুরো জিনিসটা ভাঙবেন। আর যদি আপনি মনে করেন যে ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসির ব্যাপারটা বা ভুল ইনফরমেশনের ব্যাপারটা ওদের আর্গুমেন্টকে আসলে খুব বেশি এস্টাবলিশ করতেছে না, বা ওই ইনফরমেশনটা দিয়ে ওরা আসলে অনেক কিছু অ্যাচিভ করতে পারতেছে না, তাহলে আপনি শুধু ওয়ান লাইনারে ওই ইনফরমেশনটাকে অ্যাটাক করবেন যে ঠিক আছে এই ইনফরমেশনটা ভুল। কেননা ওরা যখন একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, ওইখান থেকে কিন্তু আপনি এইটা দেখানো সোজা যে একটা ভুল ইনফরমেশন দেওয়ার মানে হচ্ছে ওই আইডিয়াটা যেটা জেনারেট করছে ওরা, ওই ইনফরমেশনটা যেটার এক্সাম্পলিফিকেশন হিসেবে দিচ্ছে, ওই আইডিয়াটাতেও গলদ আছে। এটা কিন্তু জাজকে দেখাই দেওয়া ইজি। তো যখন কোন একটা ফ্যাক্ট ভুল থাকবে, সেইটার উপর যদি পুরাপুরি আর্গুমেন্টের কনক্লুশনটা ডিপেন্ড করে বুশের এক্সাম্পলটার মতো, তাহলে আপনি পুরোপুরি আর্গুমেন্টটাকে ওই ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসি দিয়েই হার্ন করবেন। আর যদি পুরোপুরি আর্গুমেন্টের পুরো কনক্লুশনটা ডিপেন্ড করতেছে না, বাট কোনো একটা জায়গায় সেই এক্সাম্পলিফিকেশন হিসেবে মানে এক্সাম্পল হিসেবে ইউজ করতে, তো ওই জায়গাটাতে আপনি হচ্ছে জাস্ট ওয়ান লাইনারেও ব্যাপারটা কল আউট করে দিবেন। স্ট্যাটিস্টিক্স হচ্ছে দেয়, তাহলে জিনিসটা জাজ বুঝবে। এখন এই জিনিসটা হচ্ছে একটু রিস্কি আর কি, বা এই জিনিসটা আসলে জাজ বুঝার চাইতে আপনি কল আউট করে দেওয়াটা মানে কল আউট করে দেওয়াটা বেটার। কারণ এই জিনিসটা অনেক সময় মানে হয়তো অপোজিশনের একটা ধরেন ক্লেইম ওই এক্সাম্পলের ভুলটার কারণে হয়তো নাই হয়ে যেতে পারে। এই রিভার্টালটার জন্য এমন হইতে পারে যে আর কিছু না হোক, জাজ অ্যাটলিস্ট হয়তো এই ভুল ইনফরমেশনটা জানতো না, এবং জাজ হয়তো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ধরেন একটা ডিসিশন নিত, ওই জিনিসটা আপনি জানাই দিলেন। তো দেখেন এইরকম একটা ডিবেট আমি হচ্ছে ফেস করছিলাম, সেটা হচ্ছে ধরেন আইআর এর একটা ডিবেট, ওইখানে হচ্ছে ইসলামিক কান্ট্রিগুলোর নেতা হিসেবে আমরা ইরানকে মেনে নিব, এই টাইপের একটা ডিবেট। মানে মোশনটা মানে মোটামুটি এইরকম আর কি, যে ইসলামিক মানে মুসলিম সাম্রাজ্যের নেতা হিসেবে আমরা এখন ইরানকে মেনে নিব। এখন
ওই জায়গাটাতে এসে আমার অপোজিশন টিম বলতেছে যে ধরেন ওরা দাবি করতেছে যে ইরান তো আসলে কখনো ওইরকম ছিল না, ইরান আসলে সবসময় আইসোলেটেড ছিল এবং ইরান কখনোই মুসলিম কান্ট্রিগুলোর সাথে আসলে, মুসলিম কান্ট্রি না কারোর সাথেই কোঅপারেশন করে একসাথে আগানোর ব্যাপারে চিন্তা করে নাই। কেন ওরা এটা বলতেছে? কেননা ইরানের হচ্ছে মিডল ইস্টে যে ধরনের ক্ল্যাশ, তারপর হচ্ছে ইরানের ধরেন অন্যান্য মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলোর সাথে যে ধরনের ক্ল্যাশ, ওই জায়গা থেকে ওরা বলতেছে। এখন এইখানে কিন্তু ওদের ফ্যাক্টের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি বা আমরা কিন্তু দেখছি যে কিভাবে আসলে ইরান হচ্ছে ব্রুনেই বা সিঙ্গাপুর সহ, সরি ব্রুনেই এবং মালয়েশিয়া সহ মালয়েশিয়াতে একটা সামিট করছে। যেই সামিটে ওরা হচ্ছে নিজেদের মধ্যে মানে ইকোনমিক যেই ব্যারিয়ার, ওই ব্যারিয়ারটা কমায় আনার জন্য নিজেদের মধ্যে এই জিনিসপত্রগুলো মানে কিভাবে আসলে সলিড করা যায়, বা ওরা হচ্ছে একই মানে ট্যারিফ গুলো কিভাবে বাদ দেওয়া যায়, বা হচ্ছে ট্যারিফ সিস্টেমে কিভাবে আসলে আরো ইমপ্রুভ করা যায়, এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলতে। এখন আপনি দেখেন এই ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসিটা যদি আমি না ধরতাম, তাহলে কিন্তু আমার ক্লেইমটা হয়তো একদম মিথ্যা হয়ে যাইতো না, যে ইরান আসলে মানুষের সাথে থাকতে চায়। এই ক্লেমটা তো আমি করতেছি, যেহেতু আমার অপোজিশন ক্লেম করছে যে ইরান আসলে অন্যান্য কান্ট্রির সাথে একসাথে কোনো কাজ করতে চায় না। তো এই ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসিটা যদি আমি না ধরতাম, তাহলে আমার কনক্লুশনে হয়তো ওই রকম ম্যাসিভ কোনো হার্ম হইতো না। কিন্তু এই ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসিটা কল আউট করার কারণে আমি কিন্তু আরো ধরেন এক্সটেন্সিভলি দেখাইতে পারলাম যে কেন আসলে আমার অপোজিশন আইআর এর ব্যাপারগুলোকে একটু ধরেন ইগনোর করতেছে, বা আমি হচ্ছে মানে ডিবেটের মাঝখানে উত্তেজনায় ধরেন আমি বলেও দিতে পারি যে আমার অপোজিশন আসলে আইআর এর জিনিসপত্রগুলো নিয়ে একটু কম জানে। তো ওদের ওদের আসলে যে অ্যাজাম্পশন গুলো, এই অ্যাজাম্পশন গুলো লজিক্যাল না। তো এই জন্য হচ্ছে ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসির ব্যাপারটা ইম্পর্টেন্ট। থার্ডলি যে রিবাটাল গ্রাউন্ড, সেটা হচ্ছে আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন। আচ্ছা, আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশনস মানে হচ্ছে অনেক সময়ই জাজরা আমাদেরকে হচ্ছে একটা ধরেন ফিডব্যাক দেয়, সেটা হচ্ছে ধরেন আপনার এই আর্গুমেন্টটা ভালো ছিল কিন্তু আন্ডার অ্যানালাইজ, বা আপনার এই আর্গুমেন্টটা ভালো ছিল কিন্তু এটা হাউসে আরো কিছুক্ষণ থাকা উচিত ছিল। তো এই জিনিসটা আপনি মানে অপোজিশন টিম থেকে কল আউট করাটাই হচ্ছে আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনি যখন বুঝতেছেন ধরেন আপনার অপোজিশন টিম কেম আপ উইথ অ্যান আর্গুমেন্ট লাইক ধরেন আহ, ধরেন আমি হচ্ছে ফুটবলে আচ্ছা ফুটবলে যে অর্থনৈতিক বার্সেলোনা রিয়ালের মতো ক্লাবগুলো প্লেয়ার স্টক করে, এবং ওরা বলতেছে এই প্লেয়ার স্টক করাটা খারাপ, ভালো ভালো খেলোয়াড়রা এসে বেঞ্চে বসে থাকে, বা হচ্ছে ধরেন ভালো ভালো খেলোয়াড়রা বেঞ্চে বসে থাকে, ধরেন সবাই যেটা হচ্ছে ধরেন আমরা এই পর্যায়ে আনসাবস্টেন্সিয়েট করাটা সমস্যা, তখন কিন্তু আপনি আমার ক্লেইমটাকে হার্ম করতে পারবেন। সাপোজ ধরেন আপনি বললেন যে প্লেয়ার স্টক করাটা সমস্যা না। কেন সমস্যা না? কেননা আপনি রিয়াল মাদ্রিদকে পছন্দ করেন, এর মানে হইতেছে আপনি মানে আপনি যদি খেলা দেখেন, বা আমরা আসলে যে ফ্যানদের কথা বলতেছি, ওদের ব্যাপারটা হচ্ছে হামেস বেঞ্চে বসে আছে, এই জিনিসটাও কিন্তু ওদের কাছে একসেপ্টেবল। মানে হামেস বেঞ্চে বসে আছে বাট তারপরেও রিয়াল মাদ্রিদে আছে, একসেপ্টেবল। তো এই জিনিসটা প্রুফ করা খুবই ইজিয়ার, যে আপনি আসলে যখন বলেন যে প্লেয়াররা বেঞ্চে বসে আছে এইটাই সমস্যা, তখন আমরা আসলে দেখাইতে পারি যে কেন আসলে একটা ভালো টিমের বেঞ্চে বসে থাকাটাও ওর মার্চেন্ডাইজ বিক্রিতে সহায়তা করে, বা ফ্যানরা আসলে কেন ওকে ওইখানে চায়। যে ফ্যানরা আসলে চায় মানে যে আসলে রিয়াল মাদ্রিদের ফ্যান, সে আসলে চায় হামেস মানে 10 নাম্বার জার্সি করে বেঞ্চে বসে থাকলেও ভালো, রেদার দেন প্লেইং ইন বায়ার্ন মিউনিখ অর রেদার দেন প্লেইং ইন লিভারপুল, চেলসি অর এনি আদার করতে পারবো। তো তাহলে ওর সাবস্টেন্সিয়েশনের অভাবটা কোথায় ছিল, বা ওর কোন জায়গাটা আসলে আনসাবস্টেন্সিয়েটেড? ও আসলে দেখানো দরকার ছিল
যে রিয়াল এবং বার্সার মতো ক্লাবগুলো যখন প্লেয়ার স্টক করে ওই ইম্প্যাক্টটা কিন্তু পরে ছোট ক্লাবগুলোর উপর। যেমন আপনি দেখেন আর্সেনাল বছরের পর বছর নিজেদের একাডেমিতে প্লেয়ার তৈরি করতেছে এবং দেন হচ্ছে এই প্লেয়ার গুলোকে ওরা সেল করতেছে। বা আপনি আয়াক্স এর কথা ধরেন, আয়াক্স যখন একটা ইউসিএল এ মোটামুটি ধরেন ভালো খেলছে বা একটা লিগ যখন ভালো খেলছে তখনই কিন্তু ওদের প্লেয়ার গুলো মানে 21-22 বছরের প্লেয়ার গুলো হচ্ছে অন্যান্য ক্লাবে চলে যাওয়া শুরু করছে, জাস্ট অন্যরা হচ্ছে ওদেরকে বেশি অফার করতেছে দেখে। তো এইটা হচ্ছে এমন একটা ব্যাখ্যা যেটা দ্বারা অপোজিশন টিম আসলে প্রুভ করতে পারতো যে ওভারঅল ফুটবলের একটা হার্ম হচ্ছে। প্লেয়ার স্টক করাটা আপনি ধরেন ইমোরাল বলতে পারেন, কিন্তু ফুটবলের ওভারঅল একটা হার্ম হচ্ছে এই জিনিসটা আপনি কিন্তু বলতে পারেন না। এবং যখন কেউ এইভাবে একটা ক্লেইম করছে যেটা হয়তো লজিক্যালি রিলিভেন্ট, ঠিক আছে, আমরা কিন্তু লজিক্যালি ইরিলিভেন্টের গ্রাউন্ডটা পার করে আসছি, মানে আমাদের যদি আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশনের গ্রাউন্ডে আসতে হয় তার মানে অলরেডি লজিক্যাল ইরিলিভেন্সের ব্যাপারটা আর্গুমেন্টটা পাস করে ফেলছে যে এটা আসলে লজিক্যালি রিলিভেন্ট। কিন্তু ওরা আসলে কনক্লুশনে পৌঁছানোর জন্য যেই ক্লেইম গুলো করতেছে এই ক্লেইম গুলো আসলে হচ্ছে লজিক্যাল না, বা এই ক্লেইম গুলোতে কোনো একটা কিছু মিসিং আছে, বা এই ক্লেইম গুলোতে একটা মেকানিজম মিসিং আছে। এই জিনিসটা দেখানোই হচ্ছে আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন গ্রাউন্ডে হচ্ছে রিভার্ট করা। সিম্পলি এই জিনিসটা যখন আমরা শিখছি তখন হচ্ছে দেখানো হয়েছে যে একটা আর্গুমেন্টের কনক্লুশন হচ্ছে যদি হয় ধরেন সি, এবং একটা আর্গুমেন্টের ক্লেইম যদি হয় এ, এবং মেকানিজম যদি হয় বি, তাহলে আপনি কিন্তু এ থেকে বি কে স্কিপ করে কখনো সি তে আসতে পারবেন না। তো আপনার ক্লেইম আর কনক্লুশন এই দুইটা কিন্তু আমাদের অনেক সময়ই আলাদা হয় বা বেশিরভাগ টাইমেই আলাদা হয়। তো ক্লেইম আর কনক্লুশনের মাঝখানে যে ব্রিজটা থাকতে হবে, যেটা আমি একটু আগেই বললাম যে ক্লেইমটা হচ্ছে ফুটবলে টাকা প্লেয়ার স্টক করে ফেলার কারণে কোন জিনিসটা আসলে খারাপ বা কিভাবে আসলে এই জিনিসটা পুরো ফুটবলের উপর একটা ইম্প্যাক্ট রাখতেছে এই জিনিসটা মিসিং। তার মানে হচ্ছে ওর মাঝখানের যে কানেক্টিং ব্রিজটা, এই ব্রিজটা কিন্তু আর কি না ওয়ার্কিং না, বা এই ব্রিজটা আর কিন্তু কি না ফ্রুটফুল না। তো যখনই দেখবেন কোন একটা আর্গুমেন্টে এই ধরনের কনক্লুশন এবং হচ্ছে অ্যাসারশনের মধ্যে প্যারা আছে, বা কনক্লুশন এবং ক্লেইমের মধ্যে প্যারা আছে, বা সে আসলে মেকানিজম দিচ্ছে কিন্তু সেই জিনিসটা আসলে আপনাকে কনক্লুশনটা প্রুভ করতেছে না, তখনই আপনারা আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন গ্রাউন্ডে হচ্ছে রিভার্ট করবেন। এখন আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিসে আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন জিনিসটা আসে, সেটা হচ্ছে আপনারা অলরেডি হচ্ছে আর্গুমেন্টের ক্লাসটা বোধহয় করে ফেলছেন, খুব সম্ভবত কেস অ্যাপ্রোচের ক্লাসটা আপনারা করবেন। তো জিনিসটা হচ্ছে যখন আমি একটা কেস অ্যাপ্রোচ নেই তো তখন আমাকে কিছু জিনিসপত্র দেখাইতে হয়। সাপোজ ধরেন আমি বললাম যে ফেমিনিস্ট মুভমেন্ট হিসাবে আমি মাদারহুডটাকে প্রেজ করব, মানে ফেমিনিস্ট মুভমেন্ট হিসাবে আমি মাদারহুডটাকে প্রেজ করব। তো ধরেন হচ্ছে গভর্নমেন্ট টিম এসে বলতেছে যে ফেমিনিস্ট মুভমেন্ট হিসেবে আমি মাদারহুডকে প্রেজ করব, এর মাধ্যমে হচ্ছে গ্লোবাল যে ফেমিনিস্ট কমিউনিটি এইটাকে আমরা ইনক্লুসিভ করতে পারবো। ঠিক আছে, মানে যেহেতু ফেমিনিজম মুভমেন্ট নিয়ে একটা ক্রিটিসিজম আছে যে আমরা আসলে ইনক্লুসিভ না, তার মানে হচ্ছে আমরা যখন মাদারহুডটাকে হচ্ছে এমব্রেস করবো তখন হচ্ছে আমরা ফেমিনিজম মুভমেন্টটাকে ইনক্লুসিভ করতে পারবো। তো এইটা হচ্ছে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্ট ইনক্লুশনারি না, এটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাইড বাই দ্য গভর্নমেন্ট টিম। এখন ধরেন আপনি অপোজিশন থেকে ডিবেট করতেছেন, তো আপনি ক্লিয়ারলি বুঝতেছেন যে মাদারহুডটাকে প্রেজ করা মানে হচ্ছে কয়েকটা ওয়েতে হইতে পারে। সাপোজ মাদারহুডকে আপনি একসেপ্টেন্সটা আপনি ক্রিয়েট করবেন, একসেপ্টেন্স ক্রিয়েট করবেন বলতে ফেমিনিস্ট যে অ্যাডভোকেট তারা হচ্ছে মাদারহুডটা নিয়ে কথা বলবে বা পজিটিভ অ্যাপ্রোচ দেখাবে। তো প্রবলেমটা হচ্ছে আপনার প্রবলেম আইডেন্টিফিকেশন যদি হয় আপনি ফেমিনিজম ইনক্লুশনারি না, এবং আপনি সলিউশনটা থ্রো করতেছেন মাদারহুডকে প্রেজ করার মাধ্যমে আপনি এইখানে একটু হলেও ইম্প্যাক্ট আনতে পারেন, তখন কিন্তু অপোজিশন টিম থেকে আমি সেটা দেখাবো যে কেন আসলে ফেমিনিস্ট মুভমেন্ট ইনক্লুশনারি না। এই আলোচনাটা হচ্ছে অনেক আগের এবং অনেক বড়। তো 2020-এ আউট অফ নোয়ার এসে আপনি যদি মাদারহুডকে প্রেজ করেন, বা 2020-এ এসে যদি আপনি মাদারহুডকে প্রেজ করেন, এটা কিন্তু আপনার আগের যে রেকর্ড ওই রেকর্ড গুলোকে হচ্ছে কখনোই ডিফোকাস করে না, বা ওই রেকর্ড গুলোকে কখনোই হচ্ছে কি করে না উধাও করে দেয় না। তো ওই জায়গা থেকে ফেমিনিস্ট মুভমেন্ট আসলে এই প্রবলেমটা সলিউশন করতে পারে না। এইটাও কিন্তু এক ধরনের আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন গ্রাউন্ডের রিভার্সাল, যে আপনার কেস অ্যাপ্রোচে
প্রবলেম সলিউশনের একটা গ্যাপ আছে, আপনি আসলে যে প্রবলেমটা আইডেন্টিফাই করছেন ওই প্রবলেমটা স্ট্যাটাস কোড আসলে এইভাবে কাজই করে না। তো এইটা হচ্ছে মোটামুটি আমি আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশনের আলোচনাটা শেষ করলাম। দেন হচ্ছে কজেশন, আর্গুমেন্টের অ্যানাটমিটা একটু বুঝতে হবে। আমি আশা করি যেহেতু শান্ত ভাই ক্লাসটা নিতে, তো শান্ত ভাই ক্লাস্টার আর্গুমেন্ট নিয়ে কথা বলার কথা, তো বা ইভেন ইফ শান্ত ভাই ক্লাস্টার আর্গুমেন্ট নিয়ে কথা না বলে, তো শান্ত ভাই আর্গুমেন্ট গুলো হয়তো এইভাবে মানে আপনারা বুঝছেন যে অনেক সময় একটা আর্গুমেন্ট অন্যান্য অনেক ক্লেইমের উপর ডিপেন্ড করে। সাপোজ একটা আর্গুমেন্ট আরো 3টা জিনিসের উপর ধরেন ডিপেন্ড করে। সাপোজ ধরেন আমি আপনাকে একটা ডিবেটের উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ধরেন একটা ডিবেট করতেছি যে ধরেন একটা ডিবেটের কনসেপ্ট হচ্ছে ধর্ম ভালো কি খারাপ। আচ্ছা তাসমিউর ভাই, এটা অন দা রেকর্ড না? হ্যাঁ, অন দা রেকর্ড, বাট এটা আচ্ছা পাবলিক হবে না, এটা জাস্ট আমরা আচ্ছা আমি ইন্টারনালি। ধর্ম টর্ম নিয়ে একটু উদাহরণ দিচ্ছি, তো তো পাবলিক না হইলেই বেটার আর কি। তো আপনাদের মধ্যে থাকলে বেরো নাই, আচ্ছা, আমি না মানে হয় ক্লাসটা ডিপ আমি না হয় পজ করতেছি, সমস্যা নেই। আর আর্গুমেন্টটা প্রুভ হবে, ওই ক্লেম গুলোর ভুল ধরাটাই হচ্ছে কজেশন গ্রাউন্ডে রিবার্টাল করা বা কজেশন গ্রাউন্ডে রিবার্ট করা। এখন আনসাবস্টেন্সিয়াল অ্যাসারশন আর কজেশনটা সিমিলার মনে হয় অনেকের কাছে, বাট দুইটা জিনিস সিমিলার না। আনসাবস্টেন্সিয়াল অ্যাসারশনটা হইতেছে আপনি যখন একটা জিনিসে দেখতেছেন যে ওই আর্গুমেন্টটাতে মেকানিজমের অভাব আছে বা ওই আর্গুমেন্টটাতে সাবস্টেন্সিয়াল অ্যানালাইসিসের অভাব আছে, তখন হচ্ছে ওইটা আনসাবস্টেন্সিয়াল অ্যাসারশন। কিন্তু যখন আপনি দেখতেছেন ওরা সাবস্টেন্সিয়াল অ্যাসারশন দিছে, হয়তো ওরা সাবস্টেন্সিয়াল অ্যাসারশন দিছে, কিন্তু ওরা যেই রিজন গুলো দাঁড়া করানোর চেষ্টা করছে ওই রিজন গুলোর একটা ভুল, তো ওই জায়গা থেকে আপনি কজেশন গ্রাউন্ডে রিবাটালটা করতে পারবেন। তো এইখানে আমি আরেকটা নোট বলি, সেইটা হচ্ছে এখন কিন্তু আমরা আর্গুমেন্ট আর ক্লেইমটাকে শুধু আঘাত করব এই জায়গায় নাই। মানে আমি শুধু আর্গুমেন্টের ক্লেইমটাকেই আঘাত করবো না, আল্লাহ আসলে আর্গুমেন্টকে আমি আঘাত করতে পারবো না, এই জায়গাটা থেকে সরে আমরা এখন কিন্তু এরকম ছোট ছোট জায়গায় আসছি, যেই জায়গাগুলো দিয়ে আসলে আপনার মানে লজিক্যালি আপনার কথাটা আসলে ফ্লড বা আপনি আসলে মোশনটা প্রুভ করতে পারেন নাই, এগুলো হচ্ছে প্রমাণ করার চেষ্টা করি। তো এরপর এরপর যে গ্রাউন্ডটা সেটা হচ্ছে কন্ট্রাডিকশন। আচ্ছা কন্ট্রাডিকশনস এর ব্যাপারটা হচ্ছে খুবই ইজি, বা কন্ট্রাডিকশনসটা আমি একটু গোছু করেই চলে যাবো। কন্ট্রাডিকশনস এর ব্যাপারটা হচ্ছে আপনি যখন অপোজিশনের দুইটা ক্লেইমকে মিলাইতে পারবেন না। সাপোজ ধরেন ফুটবলের মোশনটা নিয়ে আবার বলি, যেহেতু আমি একটা মোশন নিয়ে কথাবার্তা বলছি। তো ফুটবলের মোশনটাতে ধরেন আমি এসে ক্লেম করলাম যে প্লেয়ার স্টক হয়, এই জিনিসটা হচ্ছে ছোট ক্লাবগুলোর জন্য খারাপ। আবার আমি বলতেছি ধরেন একটা পর্যায়ে এসে আমি বলতেছি যে ইনভেস্টর যদি আমি পাই তাহলে হচ্ছে ছোট ক্লাবগুলোর জন্য ভালো, কেননা তখন তারাও হচ্ছে খেলোয়াড়দেরকে পেমেন্ট দিতে পারবে। তাহলে এই জিনিসটা কিন্তু কন্ট্রাডিক্টরি। আলটিমেটলি প্রথমে আপনি এই ফিনান্সিয়াল ফ্লো এর ব্যাপারটা নিয়েই রিগ্রেট করলেন, দ্বিতীয়ত আপনি আবার দেখাইলেন যে ফিনান্সিয়াল ফ্লোটা যদি সবার জন্য নিশ্চিত হয় ওই জিনিসটা ভালো। তো এই জিনিসটা হচ্ছে কন্ট্রাডিকশন। তো এইরকম কন্ট্রাডিকশন মানে অনেক হইতে পারে। তো একটা আর্গুমেন্টের এই কন্ট্রাডিকশন বের করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে কি জানেন, আমরা হচ্ছে যখন স্পিচটা শুনবো তখন আমরা কিন্তু যে জিনিসটা আমারও অনেক সময় প্রবলেম হয়, যেই কারণে আমি বলতে পারতেছি আর কি, সেটা হচ্ছে আমরা হচ্ছে অপোজিশনের ধরনের একটা আর্গুমেন্ট মানে রিবাটাল লিখছি, আরেকটা আর্গুমেন্ট রিবাটাল লিখছি, হয়তো আমার খাতায় তখন 7টা রিবাটাল রেডি অপোজিশনকে দেওয়ার জন্য, কিন্তু আমি কন্ট্রাডিকশন গুলো হিসাব করি না। সাপোজ একটা আর্গুমেন্টের কনক্লুশন ওরা হয়তো মিলাইছে, বাট ওই কনক্লুশনটা আর আরেকটা আর্গুমেন্টের মেকানিজমকে ধরেন হার্ম করতেছে, ওই কন্ট্রাডিকশনটা কল আউট করাটা হইতেছে কন্ট্রাডিকশন গ্রাউন্ডে রিভার্ট করা। এবং ফাইনালি হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে, না ফাইনালি না, সেকেন্ড লাস্ট, এই জিনিসটা হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশনের ব্যাপারটা হচ্ছে অনেক সময়ই আমরা ডিবেটে অনেকগুলো আর্গুমেন্ট আনি যেগুলো হচ্ছে কমিউনিটি বেসড বা রিজিয়ন বেসড। সাপোজ আমি ধরেন মাইনরিটি নিয়ে কথা বলতেছি, তো মাইনরিটি নিয়ে ধরেন আমি এথনিক মাইনরিটি নিয়ে কথা বলতেছি, তো আমি কথা বলা শুরু করছি পিএইচটি মানে আমাদের হিল ট্র্যাক্সের আদিবাসীদেরকে নিয়ে কথা বলা শুরু করছি। তো ওই জায়গায় আমি ধরেন বললাম যে ধরেন আমি কমার্শিয়ালাইজেশন মানে আদিবাসীদের জায়গাগুলোকে যে আমরা কমার্শিয়ালাইজ করতেছি এই কনসেপ্টে ধরেন দিবে। তো ওই জায়গায় আমি বললাম যে আপনি কমার্শিয়ালাইজেশন করার মানে হচ্ছে আদিবাসীদেরকে আপনি একটা সুযোগ দিতেছেন মেইন স্ট্রিমের সাথে মিশার জন্য, বা আদিবাসীদেরকে আপনি শিক্ষাগত জায়গা থেকে আরেকটু ইমপ্রুভ করতেছেন, আদিবাসীদেরকে আপনি টাকা পয়সা দিতেছেন, তাদের রিহ্যাবিলিটেশন করে দিতেছেন। এখন এইখানে প্রবলেমটা কি জানেন, এইখানে কিন্তু আপনি ডিসকাশনটা করতে পারেন যে
আপনার যে আদিবাসী গুলো বা ট্রাইব গুলো ওরা আসলে আপনার মেইন স্ট্রিমের সাথে মিশতে চাইতেছে কিনা এই জিনিসটা আপনি কনসেন্টটা নেন নাই। তো এমনও অনেক আদিবাসী আছে যারা হচ্ছে সাজেকের যেই জায়গাটায় আমার এখন রিসোর্ট, ওই রিসোর্টটা মানে ওই রিসোর্টের পাশে একটা বিল্ডিং এ থাকতে না চেয়ে সে হচ্ছে একদম ডিপ ইন দ্য ফরেস্ট একটা ছোটখাটো বাড়িতে থাকতে চায়। তো ওই মানুষগুলোর কনসেন্ট কিন্তু আপনি নেন নাই যখন আপনি সাজেক ডেভেলপ করছেন। তো ওই জায়গা থেকে ওই কমিউনিটির বেনিফিট যখন আপনি ডিসাইড করতেছেন এইগুলা যে ওদেরকে আমি মেইন স্ট্রিম এডুকেশন আনবো, ওদেরকে আমি ফিনান্সিয়ালি সলভেন্ট করব, তখন এই জিনিসটা আসলে ওদের জন্য বেনিফিশিয়াল না। তো মিসরিপ্রেজেন্টেশন গ্রাউন্ড হচ্ছে এইটা, যখন কোন একটা রিজিয়ন বা কোন একটা কমিউনিটিকে এমন ভাবে শো করা হয় যেটা আসলে ওই কমিউনিটিটা না, বা যেই সিচুয়েশনটা আসলে ওই কমিউনিটিতে এক্সিস্ট করে না। যেমন আমি যদি এখন বাংলাদেশ নিয়ে বলি যে বাংলাদেশের মহিলারা অনেক সচেতন, ওরা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে এখন আসলে ভয়েস রেইজ করতেছে, এটা কিন্তু ভুল বলা হবে। কেন ভুল বলা হবে? আমি হয়তো দেখতেছি যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ইন্ডিভিজুয়াল বিভিন্ন হ্যারাসমেন্ট বা এই টাইপের জিনিসপত্র নিয়ে কথা বলতেছে, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন আমাদের এখানে এখনো ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ হয়েছে, বা দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে যেই মধ্যবয়স্ক মহিলাটা ঢাকার কোনো একটা বাসায় তার স্বামী এবং দুইটা সন্তান সমেত বসবাস করতেছে সেও একই রকম ভাবে ভোকাল বা তার কাছে একই ধরনের চান্সটা আছে। তো এই ধরনের জেনারেলাইজেশন গুলো বা এই ধরনের ভুল রিপ্রেজেন্টেশন গুলো আপনি মিস রিপ্রেজেন্টেশন গ্রাউন্ডে রিভার্ট করতে পারবেন। তো এই রিভার্টালটাতে বেনিফিটটা কি? এই রিভার্টালটাতে বেনিফিটটা হচ্ছে আপনি আসলে যেই আর্গুমেন্ট গুলোকে এই রিভার্টালটা দিয়ে হ্যামার করতে পারবেন, ওই আর্গুমেন্ট গুলোর বেসিকটা একটু বুঝেন। ওই আর্গুমেন্ট গুলোর বেসিকটাই হইতেছে কিন্তু ওই কমিউনিটিটার প্রবলেম, ওই কমিউনিটিটার জন্য সলিউশন, ওই কমিউনিটি সেন্ট্রিক পলিসি, এইগুলো নিয়েই হয়। সাপোজ আমি মাইনরিটি নিয়ে কথা বলতেছি মানে কিন্তু আমি ধরেন ওই মাইনরিটি প্রবলেম বা সলিউশন নিয়েই কথা বলতেছি। তো ওইখানে আপনি যদি মিস রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা দেখাইতে পারেন, তখন হচ্ছে আপনি এইটা দেখাইতে পারবেন যে ওদের যে ক্লেইমটা, ওই ক্লেইমটা কেন আসলে সত্যি না। এটা গেল মিস রিপ্রেজেন্টেশন। এবং ফাইনালি বা লাস্টলি আমি যেই টেকনিকটা বলবো সেটা হচ্ছে দ্য টেকনিক অফ কনসেশন। এই জিনিসটা সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি বা এই জিনিসটা অনেক সময় আমরা ইউজ করি আর কি। আমরা ইভেনিস দিয়ে যেই ক্লেইম গুলো করি, এতক্ষণ যে কথাগুলো বলছি এইগুলোর অনেক ক্ষেত্রেই হচ্ছে ইভেনিসটা হচ্ছে লাগে আর কি। ধরেন আপনি কারো ক্লেইমটা মেনে নিছেন কিন্তু আপনি কনক্লুশনটা মানেন নাই, অর্থাৎ আপনি ক্লেইমটা মেনে নিছেন যে প্লেয়ার স্টক করা খারাপ, কিন্তু আপনি কনক্লুশনটা মানেন নাই যে অন্যান্য ছোট ক্লাবগুলো এটার দ্বারা হচ্ছে ক্ষতি হইতেছে। বা আপনি হচ্ছে ক্লেইমটাও মানছেন, কনক্লুশনটাও মানছেন, মাঝখানে মেকানিজমটাতে আপনার ঝামেলা মনে হইতেছে। তো তখন আপনি ইভেনিস দিয়ে রিভার্ট গুলো করবেন যে ইভেনিস তাদের এই ক্লেইমটা আমরা মানি, তারপর হচ্ছে এইটা 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 প্রবলেম। সাপোজ ধরেন আপনি টু সাম এক্সটেন্ট মেনে নিলেন যে মানে ফিমেলদের জন্য বা মেয়েদের জন্য আলাদা বিজনেস হাব করা মেয়েদেরকে ফিনান্সিয়াল আরো সলভেন্ট করবে, আপনি এই ক্লেমটা ধরেন মেনে নিলেন একটা পার্টিকুলার ডিসপ্লেতে। কিন্তু আপনি বলতেছেন আচ্ছা ফিফথ আর এইট রাউন্ডটা মেহজুবাবু একটু জানা বলতে বলছেন আবার। আমি হচ্ছে আবার হচ্ছে একটু মানে সবগুলোর নামগুলো রিভিউ করে যাবো আর কি, আমি এইটা একটু শেষ করে নিই। তো আপনি যখন ধরেন আপনি একটা ক্লেম মানছেন যে মেয়েদের জন্য আলাদা ফিমেল জোন করা মেয়েদেরকে ইকোনমিক্যালি আরো সলভেন্ট করবে, কেননা ইনভেস্টররা আসবে। তারপর হচ্ছে মেয়েরা আলাদা ভাবে ধরেন একটা ইকোনমিক জোন করলে ওইখানে ধরেন বুটিক হাউস টাউস দিবে, অনেক মেয়ে আগ্রহী হবে ওইখানে, যেহেতু সব কর্মী মেয়ে তাহলে বিভিন্ন ফ্যামিলি থেকে ওইগুলা উৎসাহ দেওয়া হবে। এখন সমস্যাটা হইতেছে আপনি দেখাইলেন যে ইভেন ইফ মেয়েদের পার্টিসিপেশনটা হয়, তারপরও আপনার যে অবজেক্টিভ যে মেয়েদের সোসাইটিতে যে অবস্থান সেটাকে আরেকটু আপগ্রেড করা, ওই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না। কেন করতে পারবেন না? কেননা আপনি যখন একটা ডেডিকেটেড ফিমেল ইকোনমিক জোনে হচ্ছে মেয়ে হিসাবে বিজনেস করতেছেন, তখন কিন্তু আপনার ম্যারিট নিয়ে প্রশ্ন উঠবে। কেননা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে অলরেডি মেয়েরা যে অ্যাফার্মেটিভ অ্যাকশন গুলো গ্র্যাব করে ওইটাকেই হচ্ছে তাদের প্রিভিলেজ দাবি করা হয়। মানে আপনি দেখবেন যে মানে এটা হচ্ছে খুবই সিভিয়ার। আপনি সোসাইটিতে দেখবেন যে মানে মিম হইতেছে লিটারেলি, বা হচ্ছে ধরেন বিভিন্ন জায়গায় কথা হইতেছে যে নারী পুরুষ সমান অধিকার চাইলে বাসে আলাদা সিট চাও কেন, বা নারী পুরুষ সমান অধিকার চাইলে বিভিন্ন জায়গায় কোটা চাও কেন। এখন জিনিসটা আসলে মানুষজন বুঝে না যে অ্যাফার্মেটিভ অ্যাকশন গুলো আমরা হচ্ছে আসলে ওই প্রিভিয়াস যে সাপ্রেশন বা প্রিভিয়াস যেই
মেয়েদের অপরচুনিটি গ্র্যাব করার ক্ষেত্রে আমরা যে অবস্টেকল গুলো সৃষ্টি করছিলাম ওইটা কম্পেনসেট করার জন্যই কিন্তু এই অ্যাফার্মেটিভ অ্যাকশন গুলো। তো আপনার দেশের মানুষ যখন এই ছোট ছোট অ্যাফার্মেটিভ অ্যাকশনের কারণটাই বুঝে না, তখন আসলে আপনি ফিমেল ইকোনমিক জোন দিয়ে যদি আমি কিছু সফল নারী উদ্যোক্তাও পাই, তারপরও কিন্তু আইডিয়াটা চেঞ্জ হওয়ার লাইকলিনেস খুবই কম। এটা হচ্ছে ইভেন ইফ দিয়ে বা ওদের ক্লেইমের একটা অংশকে মেনে নিয়ে আরেকটা অংশে হার্ম করা। সাপোজ হইতে পারে আপনি ওই ক্লেইমটা প্রিন্সিপালি মেনে নিছেন, বাট আপনি ইম্প্যাক্টের জায়গা থেকে ওই ট্রেড অফ গুলো নিতে চাইতেছেন না। হয়তো হইতে পারে আপনি জিনিসটার ট্রেড অফ গুলো মেনে নিছেন, কিন্তু প্রিন্সিপালি বা মোরাল গ্রাউন্ড থেকে আপনি জিনিসটাকে একসেপ্ট করতে পারতেছেন না। তো এইটা হচ্ছে কনসেশনের টেকনিক। তো আমি মোটামুটি মানে আমার কথাবার্তা প্রাইমারিলি শেষ। তো আমি হচ্ছে আবার হচ্ছে রিবাটালের গ্রাউন্ড গুলো আরেকবার একটু বলে দিচ্ছি আর কি। তো প্রথমটা ছিল লজিক্যাল ইরিলিভেন্স, যেটা হচ্ছে নর্মালি আমরা ক্লেইম গুলোকে যদি মনে করি যে ডিবেটের মোশনের সাথে রিলেটেড না, বা ডিবেটে আসলে যেই ডিমান্ড সেই ডিমান্ডটা আসলে ফুলফিল করতে পারে নাই, তাহলে হচ্ছে লজিক্যাল ইরিলিভেন্স। দেন হচ্ছে ফ্যাকচুয়াল ইনঅ্যাকিউরেসি, যেটা হচ্ছে আমরা ফ্যাক্ট দিয়ে হইতেছে মানে ফ্যাক্টটাকে ভুল প্রমাণ করে রিবার্ট করব। দেন হচ্ছে আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন, যেটাকে হচ্ছে আমরা যদি মনে করি যে আসলে তাদের যেই ধরনের অ্যানালাইসিস দেওয়া দরকার ছিল এই আর্গুমেন্টটা প্রুফ করার জন্য, সেই ধরনের অ্যানালাইসিস তারা দিতে পারে নাই। দেন হচ্ছে কজেশন, যে একটা আর্গুমেন্ট যদি দুই তিনটা কজের উপর ডিপেন্ডেন্ট হয়, ওইখান থেকে কোনো একটা বা দুইটা কজ ভুল, এইটা দিয়ে আর্গুমেন্টটাকে ভুল প্রুফ করা। দেন হচ্ছে কন্ট্রাডিকশন, যে কোনো একটা আর্গুমেন্টের কনক্লুশন আরেকটা আর্গুমেন্টের মেকানিজমকে যদি হার্ম করে, বা কোনো একটা ক্লেইম যদি আরেকটা আর্গুমেন্টের সাথে কন্ট্রাডিক্টরি হয়, বা কোনো একটা এক্সাম্পলিফিকেশন যদি আরেকটা আর্গুমেন্টের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তখন হচ্ছে কন্ট্রাডিকশন। দেন হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, সেটা বললাম একটু আগেই বললাম যে কোন একটা কমিউনিটি বা কোন একটা রিজিয়নকে হচ্ছে অন্যভাবে দেখানো, কোন একটা কমিউনিটির সমস্যাগুলো স্টেটাস করে আসলে যেই রকম ওইভাবে না দেখানো, মিসরিপ্রেজেন্টেশন। দেন হচ্ছে দ্য টেকনিক অফ কনসেশন, যেটা হচ্ছে ইভেন ইফ আমি এটা মানি, তারপরও কেন আসলে এই ডিবেটের পার্সপেক্টিভে এই জিনিসটা ভালো না, কেননা আমার এই এই সমস্যাগুলো আছে, এটা দেখানো হচ্ছে টেকনিক অফ কনসেশন। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব ছোট করে আমি বলবো, সেটা হচ্ছে ইনসিগনিফিকেন্স। আচ্ছা, ইনসিগনিফিকেন্সের ব্যাপারটা হচ্ছে ওভারঅল দুইটা জিনিস। ইনসিগনিফিকেন্সের জায়গাটা হচ্ছে দুইটা জিনিস থেকে আপনারা মানে ক্যারি আউট করতে পারেন। একটা হচ্ছে ওভারঅল আর্গুমেন্টটা এই ডিবেটের জন্য রেলেভেন্ট না, এইটা হচ্ছে একটা ইনসিগনিফিকেন্স প্রমাণ করা। দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ এক্সেপশন দিয়ে কোনো আর্গুমেন্টকে দাঁড়া করানোর চেষ্টা করে, যদি কেউ এক্সেপশন দিয়ে কোনো আর্গুমেন্টকে দাঁড়া করানোর চেষ্টা করে, সেইখানে আপনি ইনসিগনিফিকেন্স দেখাতে পারবেন। সাপোজ ধরেন কেউ একজন বললো যে বাংলাদেশে তো মোটামুটি ধরেন অনেক টেকনোলজিক্যালি এডুকেটেড মানুষজন আছে, বিভিন্ন মানুষজন তো বাংলাদেশে গুগলেও চাকরি করতেছে। তো এইটা কিন্তু এক্সেপশন। দেখেন আমাদের বাংলাদেশ থেকে 2-3 জন 4 জন হয়তো গুগলে চাকরি করতেছে বা গুগলে হচ্ছে তারা রিক্রুট হয়েছে, কিন্তু আমাদের পড়ালেখার সিস্টেমটা কিন্তু আসলেই ওই রকম স্ট্যান্ডার্ডে না যে প্রতি বছরেই আমাদের ফ্রেশ গ্রাজুয়েট থেকে কেউ না কেউ হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো থেকে গুগলে চান্স পেয়েছে। তো এইটা হচ্ছে কি এক্সেপশন দিয়ে কোন একটা ক্লেম করা। তো যখন কেউ কোন একটা এক্সেপশন দিয়ে ক্লেম করবে, তখন আপনি ওটাকে ইনসিগনিফিকেন্স দেখাতে পারবেন সিম্পলি যে কেন আসলে লার্জ নাম্বার অফ পিপল আসলে এইরকম না, বা লার্জ নাম্বার অফ পিপল আসলে এই প্রিভিলেজ গুলো পায় না, বা লার্জ নাম্বার অফ পিপল আসলে এইভাবে মেকানিজম গুলোকে সেট করতে পারে না। আপনি যে ক্লেমটা করছেন ওই ক্লেমটা হচ্ছে মানে অল্প কিছু মানুষজন, যে এক্সেপশনটা আমি আসলে একসেপ্ট করতে পারি না, এইটা একটা। আর দ্বিতীয়ত যেটা বললাম যে ডিবেটের সাথে রিলেভেন্ট না, ওইটা হচ্ছে আপনারা যেই আর্গুমেন্টটা আসলে ডিবেটের উপর কোনো ইম্প্যাক্ট নাই। সাপোজ কেউ যদি ফেমিনিস্ট মুভমেন্টের আর্গুমেন্ট মানে আমি বোধহয় একটু গ্রস একটা উদাহরণ দিচ্ছি বাট বুঝানোর জন্য আর কি, সেটা হচ্ছে ধরেন কেউ যদি এই মাদারহুড মেনে নেওয়ার ডিবেটটাতে এসে বলে যে এইভাবে আসলে ট্রান্স পিপলদের রাইটটাকে হচ্ছে ফেমিনিস্ট মুভমেন্টের সাথে মার্চ করা যাবে, তাহলে জিনিসটা তো ইরিলিভেন্ট। মানে ও যদি রিলিভেন্স প্রমাণ করতে না পারে, তাহলে এই ধরনের ইরিলিভেন্ট আর্গুমেন্ট গুলোকে ইনসিগনিফিকেন্ট গ্রাউন্ডে রিবাটাল করবেন, বা ইনসিগনিফিকেন্ট গ্রাউন্ডে রিবাটাল না, ইনসিগনিফিকেন্ট দেখাবেন। এখন এইটা দেখানো কেন জরুরি, কেননা আপনি যখন একটা আর্গুমেন্টকে ইনসিগনিফিকেন্ট দেখাইতে পারছেন, মানে আপনি যখন দেখাইতে পারছেন যে এই আর্গুমেন্ট বা ক্লেইমটা আসলে ডিবেটের জন্য সিগনিফিকেন্ট না, তখন আসলে জাজের কাছে এইটা বাদ দিয়ে দেওয়াটা সোজা। মানে জাজ যদি আপনার রিবাটালে কনভিন্স হয়, তাহলে কিন্তু তাদের ওই আর্গুমেন্টটা আর ইম্প্যাক্ট রাখবে না।
কিন্তু প্রবলেমটা হয় যদি আপনি কল আউট না করেন, তাহলে কিন্তু জাজ ওইখান থেকে ছোট্ট ছোট্ট দুই একটা জিনিস এক্সট্রাক্ট করে নিয়ে ফেলতে পারে, যেটা হচ্ছে আপনার জন্য পরে প্রবলেম হইতে পারে। তো এই ছিল ইনসিগনিফিকেন্স। আমার ফর্মাল বা স্ট্রাকচার্ড আলোচনা মোটামুটি শেষ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি নিব, আর যদি না হয় তাহলে হচ্ছে শেষ করবো আর কি। ওকে, পার্টিসিপেন্ট সরি সাইদ, আসলে এরকম বড় সেশনে ফাংশন চলে যায়, এখানে মনে হয় পার্টিসিপেন্ট আর 3 জন আছে, অনেকেরই আচ্ছা নেটওয়ার্ক তাসমিমুল ভাই, সমস্যা নাই। তাহলে আমি একটা কাজ করি, আমার মনে হয় যেহেতু মানে এইটা তো রেকর্ডেড থাকবে বা পার্টিসিপেন্টরা তো মানে দেখবে আর কি, এইটা তো মোটামুটি কনফার্ম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, তাহলে আমি হচ্ছে জাস্ট আধা ঘন্টা বা 20 মিনিটে একটা কোয়েশ্চন আনসার সেশন পরে নিয়ে দেই, আমার মনে হয় ওইটা বেটার হবে। মানে আমি এইখানে এখন যদি কনক্লুড করে দেই, তাহলে আসলে কিন্তু মানে যারা পরে হ্যাঁ ভিডিওটা হ্যাঁ। দেখবে বা যারা আসলে মানে একটু জানার চেষ্টা করবে মানে। অ্যাসারশনের সাথে কজেশনের যে ডিফারেন্সটা আমি বুঝি নাই। আচ্ছা এই জায়গাটা তাহলে আমি আরেকবার বলি, আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশন আর পজেশনের ব্যাপারটা একটু সিমিলার, মানে এই কারণেই হচ্ছে কনফিউশনটা সৃষ্টি হয়। বাট সিম্পলি হচ্ছে দেখেন, আপনি কখন আসলে আনসাবস্টেন্সিয়েটেড অ্যাসারশনের জায়গাটা দেখাবেন, যখন হচ্ছে তারা ওই অ্যানালাইসিস গুলো দেয় নাই বা হচ্ছে ওই ধরনের রিজনিং গুলো দেখায় নাই বা ওই ধরনের মেকানিজম গুলো দেখায় নাই, ওই সময় আপনি কল আউট করবেন যে আসলে তাদের যেই যেই রিজনিং গুলো দেখানো দরকার ছিল তারা ওই রিজনিং গুলো দেখায় নাই। আর কজেশন গ্রাউন্ডটা হচ্ছে তারা রিজনিং গুলো দেখাইছে, ধরেন তারা তাদের মতো রিজনিং গুলো দেখাইছে, কিন্তু আপনি দেখাইলেন যে তাদের আসলে যে রিজন গুলো, যে কজ গুলো, ওই কজ গুলোর মধ্যে কোনো একটা লজিক্যালি ফ্লড বা কোনো একটা ভুল বা কোনো একটা আসলে হয় না, কোনো একটা স্টেটাসকোকে ভুল ভাবে দেখাইছে। তো যখন হচ্ছে ওদের আর্গুমেন্টের রিজনিং গুলোকে আপনি হার্ম করতেছেন লজিক্যালি, তখন ওইটা হচ্ছে কজেশনে হার্ম করা। আর যখন আপনি কল আউট করতেছেন হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? তোমরা দুজনকে শুনতে পাচ্ছ? না ভাইয়া, ওনার মনে হয় নেটওয়ার্ক ইস্যু হলো। আচ্ছা আচ্ছা। সাইদ, তোমার তখন থেকে ব্যান্ডউইথ লোড কি কানেক্ট হয়েছে? কানেক্ট। কন্ট্রাডিক্ট করতে মানে একটু ডিফারেন্সটা বোঝানো যাবে? আচ্ছা, লজিক্যাল ইরেলিভেন্সের ব্যাপারটা হচ্ছে একটা ক্লেইম লজিক্যালি আমার মোশনটাকে হচ্ছে কোনো ব্যাকআপ দিতেছে না। সাপোজ ধরেন আমি আপনাকে একদম সিম্পলি একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, তাহলে হচ্ছে ধরেন, আচ্ছা আমি ফুটবলের মোশনটা দিয়ে আবার বোঝানোর চেষ্টা করি একটু। সেটা হচ্ছে ধরেন আপনি যখন বলতেছেন যে ফুটবলে টাকা আসছে, এটা সমস্যা কেন বড় বড় দলগুলো প্লেয়ার স্টক করতেছে, তখন লজিক্যাল ইরিলিভেন্সের ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি তখন দেখাইলেন যে লজিক্যালি ওরা যেটা দেখাইতেছে যে টাকা আসার কারণে বড় বড় দলগুলো প্লেয়ার স্টক করতেছে এবং এটার কারণে ক্ষতি হইতেছে। আসলে এরকম হইতেছে না। কেন হইতেছে না? কেননা স্পেক্টেটর বাড়তেছে এবং টাকার ফ্লোটা যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনায় আসছে, তখন ছোট ছোট ক্লাবগুলোতেও টাকার ফ্লোটা ঢুকা শুরু করছে, কেননা সবাই মোটামুটি স্পন্সরের জন্য ট্রাই করতেছে, সবাই মোটামুটি প্লেয়ার কিনতে চাইতেছে। তো সবসময়ই একটা হায়ারার্কি থাকে। মানে কালকে সকালে উঠে যদি আপনি ফুটবল খেলায় মানি ফ্লো বন্ধ করে দেন, তারপরেও কিন্তু বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলাই ভালো খেলবে বা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলারই বেশি সাপোর্টার থাকবে, কেননা ওদের একটা বেজ আছে, ওদের একটা হিস্টোরি আছে। তো লজিক্যালি ফুটবলটা আসলে মানে টাকার ফ্লোটা আসার কারণে আসলে অনেক ক্ষতি হইতেছে, এটা আসলে সঠিক না।
এটা হচ্ছে লজিক্যাল ইরিলিভেন্স, মানে আপনি ওই ক্লেমটা আসলে মোশনকে কোনো ব্যাকআপ দিচ্ছে না এটা প্রুফ করা। আর ইনসিগনিফিকেন্সের ব্যাপারটা হচ্ছে যদি আমি ফুটবলের মোশনটাতেই এইভাবে দেখাই যে আসলে দেখেন ফুটবলে টাকা পয়সা যখন বেশি ফ্লো আসতেছে তখন আসলে প্লেয়ারদের লাক্সারি লাইফ লিড করার ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে। এখন এইটা কিন্তু মোশনের সাথে আসলেই কোনো রিলিভেন্স নাই, মানে ফুটবলাররা লাক্সারিতে থাকতেছে কি থাকতেছে না ওইটা দিয়ে কিন্তু মানে আমাদের দর্শকদের এক্সপেকটেশন বা ফুটবলারদের যে স্কিল এই স্কিলে তেমন কোনো প্রভাব পড়তেছে না। কেননা সবচেয়ে ল্যাভিশ লাইফ লিড করে ধরেন মেসি বা সবচেয়ে ল্যাভিশ লাইফ লিড করে ধরেন নেইমার, তো ওরা আবার ভালোও খেলতেছে। তো এই ক্লেইমটা বা এই আর্গুমেন্টটা কিন্তু মোশনে কোনো কি রাখতেছে না, ধরেন ইনপুট দিতেছে না, এইটা হচ্ছে ইনসিগনিফিকেন্ট। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই দুইটা জিনিসই তো আপনি বললেন যে মোশনে ইনপুট দিতেছে না, কিন্তু প্রথমে আমি যে উদাহরণটা দিছি ওই উদাহরণটা কিন্তু ডিবেটেবল, যে আপনি যদি ক্লেম করেন ক্ষতি হইতেছে না, আরেকটা টিম ক্লেম করবে ক্ষতি হইতেছে, এরপর আপনারা লজিক্যালি যেটা প্রুফ করতে পারেন। কিন্তু পরের আমি যে উদাহরণটা দিছি ওই জায়গাটাতে কিন্তু আপনি ডিসকাশনে যাবেনই না, বা ওই জায়গাটাতে আসলে ডিসকাশনে যাওয়ার কিছু নাই, ওই জিনিসটা মোশনের সাথে আসলে কানেক্টেডই না। করতে পারছি না, একটু বলবেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, স্মিতা আশা করি বুঝতে পেরেছে। জি ভাইয়া, ভিডিও করছি। আচ্ছা, কোনো ফার্দার কোশ্চেন থাকলে ওগুলা আহ, এখানে করে দিতে পারো, যেহেতু এখন অনেক কথা হয়ে গেছে, তুমি অনেকক্ষণ ধরে আছো। প্রীতি কোনো কোশ্চেন করতে পারোনি, তুমি যদি কোনো কোশ্চেন থাকে এখন করে ফেলতে পারো। এরপর তোমাদের ফার্দার কোশ্চেন থাকলে এটা আমাকে পাঠিয়ে দিতে পারো, আমি সাইটকে নিয়ে একটা আলাদা সেশন করার চেষ্টা করবো, সময় দিতে পারে। হ্যাঁ তাসমিউর, আমার মনে হচ্ছে আর পোলাপাইনের প্যারা না দাও আর কি, মানে তাও আসলেই ঠিক। অনেকক্ষণ হইতো, তো আমি বুঝতেছি যে সবার